ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিন আসছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা একটুখানি ব্যাক এন্ড করবো। ফ্রন্ট এন্ড হয়েছে অনেক দিন, জাভা স্ক্রিপ্ট দেখেছি। এবার যেটা মিসিং ছিল সেটা হচ্ছে একটা ওই ব্যাক এন্ড। এবার ব্যাক এন্ডটা কী, কেন লাগবে, সেইটা নিয়ে আজকে ডিসকাস। বেসিক্যালি যখন আমরা যে কোনো অ্যাপ্লিকেশান, বিট এনিথিং, ফেসবুক হতে পারে, সেটা গুগল হতে পারে, সেখানে যখন সেখান থেকে যখন কোনো কিছু আমরা রিকোয়েস্ট করি, মানে এই পুরো ব্যাপারটাই তো একটা রিকোয়েস্ট আর রেসপন্স সাইকেলের ওপর চলে, যেটা আমি আগেও একবার বলেছিলাম। আমাদের একটা ক্লায়েন্ট থাকে, একটা সার্ভার থাকে। সার্ভারটা গোটা ওয়ার্ল্ডে যেখানে খুশি থাকতে পারে। ক্লায়েন্ট ওই সার্ভারকে বিভিন্ন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে পারে। সার্ভারের কাছে যদি সেই রিসোর্সটা থাকে, তাহলে সার্ভার সেটা রেসপন্স হিসাবে পাঠায়। ঠিক আছে, সেই রিসোর্সটা কি, অনেক কিছু হতে পারে। তাহলে এই রিকোয়েস্ট রেসপন্স সাইকেল আমাদের কাছে বেসিক্যালি দুটো এন্টিটি, মানে প্রধান দুটো এন্টিটি, একটা ক্লায়েন্ট, একটা সার্ভার। ক্লায়েন্ট সার্ভারকে পাঠায় হচ্ছে রিকোয়েস্ট, আর সার্ভার ক্লায়েন্টকে ব্যাক করে রেসপন্স। ঠিক আছে, এটা আমাদের ক্লায়েন্ট আর এটা সার্ভার। এবার এরা দুজন কি, এরা দুজন বেসিক্যালি, এও একটা কম্পিউটার, এটাও একটা কম্পিউটার, মানে দুটোই কম্পিউটার, তার থেকে আলাদা কিছু নয়, মানে কোনো ফেনোমেনাল কিছু নয়। এবার যে রিকোয়েস্ট করে, কিসের জন্য রিকোয়েস্ট করে? কিছু রিসোর্সেসের জন্য রিকোয়েস্ট করে। সেই রিসোর্সেসগুলো কী হতে পারে? সেই রিসোর্সেসগুলো হতে পারে আমাদের HTML ফাইল, কোনো ছবি, ছবির কী কী ফরম্যাট আমরা জানি, জেপিজি জানি বা পিএনজি জানি। ঠিক আছে, কোনো ভিডিও, যেমন এখন হচ্ছে এই পুরো ব্যাপারটা লাইভ শেয়ারিং হচ্ছে, স্ট্রিম হচ্ছে পুরো ব্যাপারটা, সে ভিডিওর ফরম্যাট হতে পারে। ভিডিওর ফরম্যাট আমাদের কাছে জানা আছে, MP4 আছে, অথবা আর একটা কী একটা হয় না, ওয়েবপিটা ছবির, বেসিক্যালি ওয়েবের জন্য MP4 হতে পারে বা MKV হতে পারে। এইগুলো যদিও আমাদের স্ট্রিমে ইউজ হয় না, মানে ওভার দ্য নেটওয়ার্ক, যাই হোক, মানে এগুলো ভিডিওর ফরম্যাট। তো এইগুলো হচ্ছে, আমি রিসোর্স বলতে এইগুলোকে বোঝাচ্ছি, মানে কিছু ফাইল, কিছু ছবি হতে পারে, সেটা কিছু টেক্সট ফাইল হতে পারে, সেটা কোনো HTML ফাইল হতে পারে, সেটা কোনো CSS ফাইল হতে পারে, জাভাস্ক্রিপ্ট ফাইল হতে পারে, যা খুশি হতে পারে। সার্ভারের কাছে যদি সেটা থাকে, সার্ভার সিম্পলি ওটা পাঠিয়ে দেবে ক্লায়েন্টকে। যদি না থাকে, তাহলে তার করেসপন্ডিং কিছু একটা প্রপার রেসপন্স দেবে, যা আমার কাছে নেই। বা যদি ক্লায়েন্টের সেই রিসোর্সটা অ্যাক্সেস করার পারমিশন না থাকে, তাহলে ও বলে দেবে যে এটা অ্যাক্সেস করার পারমিশন নেই। যেমন যেমন আমরা লগ ইন না করে কোনো প্রোটেক্টেড পেজ দেখতে পাই। যেমন আমি যদি লগ ইন না করি, তাহলে আমার ফেসবুকের যে ওয়ালটা বা ফিডটা, সেটা আমি দেখতে পাবো না, আমাকে ফার্স্ট লগ ইন করতে হবে। তো আমি যদি লগ ইন না করে আমার ফিডটা দেখতে চাই, তাহলে আমাকে সার্ভার থেকে ও পারমিশন ডিনাইডের একটা পেজ পাঠায়। এবার এটা আলাদা কথা যে ওটা আবার ঘুরে সেই লগ ইন পেজেই চলে যায়, আবার লগ ইন করতে পারে, সেটা ওরকম ওখানে প্রোগ্রামিংটা করা আছে, তাই ব্যাকএন্ডে যদি লগ ইন না করা থাকে, দেন আবার লগ ইন করতেই পারে। সে যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। সার্ভারের কাজ হচ্ছে এইটা, ক্লায়েন্টের কাজ হচ্ছে এইটা। এবার আমাদের কাছে ক্লায়েন্ট, আমরা এতদিন জেনে এসেছি অনেকেই থাকতে পারে, একটা ক্লায়েন্ট না, ক্লায়েন্ট মাল্টিপল ক্লায়েন্টস থাকতে পারে। ঠিক আছে, আর কোনো একটা ওয়েবসাইটের আমরা মানে একটা 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 ইউআরএলেই রিকোয়েস্ট করি সবসময়। যেমন ফেসবুক খুলতে গেলে www.facebook.com রিকোয়েস্ট করি, কিন্তু মানে মনে হতে পারে সেই হিসাবে যে সার্ভার তো তাহলে একটাই, ফেসবুকের সার্ভার একটাই, সেরকম নয়। লোড ব্যালেন্সিং বলে কিছু জিনিস হয়, তো বিভিন্ন মানে সামনে একজনই বসে থাকে, কিন্তু পেছনেও আরও অনেকজনকে এরকমভাবে লাগিয়ে রাখতে পারে, সেটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। কিন্তু ওপর ভাবতে গেলে আমাদের সুবিধা, বিগিনিং
শুরু করার ক্ষেত্রে সুবিধা এটাই ভাবাই যে সার্ভার একটাই আছে আর ক্লায়েন্ট মাল্টিপল। তো ক্লায়েন্ট যেটা সেটা এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে ব্রাউজার। কারণ এই যত রিকোয়েস্ট করা বা রেসপন্সগুলোকে ধরা, এই যে কাজগুলো, এই কাজগুলো করা হচ্ছে আমাদের হয়ে ব্রাউজার। আমরা তো নিজেরা করছি না, নিজেরা আমরা কোনো নেটওয়ার্ক ইন্টারফেসে সেট আপ করছি না, নিজেরা আমরা কিছুই করছি না, ব্রাউজার করছে আমাদের। কথা আচ্ছা কিছু বলছো? কথা শোনা গেল না। হ্যাঁ, কোনটা শোনা গেল না? কোথা থেকে শোনা গেল না? যে বললে আমাদের জন্য ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজার, তারপরে আর কিছু শুনতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, আমি বললাম আমাদের জন্য ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজার। এই রিকোয়েস্ট করা বা সার্ভারের থেকে রেসপন্সগুলোকে ধরা, এগুলো তো আমরা নিজেরা ম্যানুয়ালি করি না, আমরা থ্রু ব্রাউজার করি। মানে কোথাও রিকোয়েস্ট করতে গেলে আমরা ব্রাউজারে গিয়েই ওই অ্যাড্রেসটা লিখি। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভারের ব্যাপার। ঠিক আছে, শোনা গেছে তো আশা করি? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ শোনা গেছে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তাহলে পুরো বিষয়টা এটার উপরেই আছে যে অ্যাজ এ ক্লায়েন্ট আমার কিছু চাই, আর অ্যাজ এ সার্ভার তার কিছু দেওয়ার আছে। মানে ওর কাছে কিছু আছে যেটা ও শেয়ার করতে চায়, বেসড অন সাম কনস্ট্রেন্টস অবশ্যই, যে লগ ইন আছে কি লগ ইন নেই কি আরও এসব, আরও মানে আমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক কনস্ট্রেন্ট, ওগুলো নিয়ে আমি মাথা কামাচ্ছি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এইটাই। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইন্টারনেটে এরকম হাজার হাজার সার্ভার থাকতে পারে। ধরো আমি ইন্টারনেটটা অনেক বড়, ঠিক আছে, আমি তোমার বাড়ির রাউটারের রেসপেক্টে বলছি, কারণ রাউটার নিয়ে আমরা মোটামুটি সবাই পরিচিত কম বেশি। এটা ধরো তোমার বাড়ির রাউটারটা, এই রাউটারটার সাথে এখানে ধরো তোমার প্রিন্ট, আচ্ছা অন্য কালি দিয়ে দেখতে হবে বুঝতে সুবিধা। এখানে ধরো তোমার প্রিন্টারটা আছে, এখানে ধরো তোমার ল্যাপটপটা আছে, এখানে অবভিয়াসলি তোমার স্মার্টফোনটা আছে, আর কি কানেক্ট থাকে? আর একটা কিছু থাকে না, ঠিক আছে। তো এরা সবাই এই রাউটারটার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। ধরো তুমি কিছু একটা প্রিন্ট করবে, তো তোমার ডকুমেন্টটা আছে হচ্ছে মোবাইলটা। তো তাহলে মোবাইলটাকে প্রিন্টারটার সাথে কমিউনিকেট করতে হবে, আবার মানে কিছু প্রোটোকল থাকে, তো প্রিন্টারটাকেও মোবাইলটার সাথে মানে এদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন আমাকে স্থাপন করতে হবে। বাংলা কথা হচ্ছে এটা, এদের দুজনের মধ্যে আমাকে একটা কমিউনিকেশন স্থাপন করতে হবে। তো এরা একটা নেটওয়ার্কের মধ্যে আছে, যেই নেটওয়ার্কটা হচ্ছে এই রাউটারটা, মানে মানে কানেক্টেড হচ্ছে এরা রাউটারটা থ্রুতে, আর পুরো নেটওয়ার্কটা হচ্ছে এই পুরো নেটওয়ার্কটা, যেখানে 3টে ডিভাইস আছে। এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ল্যান। তাহলে এই মোবাইলটা এই প্রিন্টারটাকে কেমন করে চিনবে? মানে আমি বলেছি আমার মোবাইলটার সাথে প্রিন্টারটার একটা ডাইরেক্ট কমিউনিকেশান চাই, আমি বলিনি যে আমার মোবাইলটার সাথে ল্যাপটপটার চাই। কারণ আমি প্রিন্ট করাবো, তো প্রিন্ট করানোর জন্য মোবাইলটার সাথে প্রিন্টারের কমিউনিকেশানটাই দরকার। এটা কেমন করে হবে? এইখানে আসে হচ্ছে আইপি অ্যাড্রেস। আমি এখানে অবশ্যই নেটওয়ার্কিংয়ের ক্লাস করাবো না, পুরো আইপি অ্যাড্রেস কী বা মানে কী বলবো, মানে কী ভাগ বা অত কিছু বলবো না। আইপি অ্যাড্রেস বোঝার জন্য আমি খুব ওপর বলে বেড়াচ্ছি, ঠিক আছে। আইপি অ্যাড্রেস বোঝার জন্য যেটা সবথেকে, আইপিটা জানি, ওটাই অসুবিধা নেই। হ্যাঁ আইপিটা জানলে অসুবিধা নেই, ঠিক আছে। তা আমি বলছি অনেকেই জানানো হয়তো বা কনফিউশনও থাকতে পারে জানলেও। আইপি বোঝার জন্য সবথেকে যেটা সুবিধাকর
অ্যানালজি, সেটা হচ্ছে আমাদের ফোন বুক। মানে আমার দাদুর একটা ফোন নাম্বার আছে, বাবার একটা ফোন নাম্বার আছে, মায়ের একটা ফোন নাম্বার আছে, দিদার একটা ফোন নাম্বার আছে। তো আমার একটা নিজের নেটওয়ার্ক আছে, মানে আমার একটা নিজের ফ্যামিলি আছে। সেই ফ্যামিলিতে মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আরও সবাই কাজের ক্ষেত্রে যারা স্টুডেন্টসরা, এই নেটওয়ার্কটার মধ্যে এরা সবাই পড়ছে। মানে আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, আমার প্রফেশনাল কাজের জায়গার যারা থাকবে, অ্যাকাডেমিক্সের টিচাররা থাকতে পারে, স্টুডেন্টসরা থাকতে পারে। এই নেটওয়ার্কের পার্টিকুলার কোনো একটা ডিভাইসকে, মানে পার্টিকুলার কোনো একটা মানুষকে যদি আমাকে রিচ করতে হয়, তাহলে আমাকে তার ফোন নাম্বারে কল লাগাতে হবে। এখানেও সেম কনসেপ্ট। এই নেটওয়ার্কটাতে একে যদি এর সাথে একে কল লাগাতে হয়, তাহলে ওর নাম্বারে ডায়াল করতে হয়। এবার ওর নাম্বারটা, এবার নেটওয়ার্কে আমাদের যেমন 10 ডিজিটের ফোন নাম্বার হয়, এই নেটওয়ার্কিংয়ে 10 ডিজিটের হয় না। কিছু বলছো? কেটে গেল কথাটা। সবার কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি শুনতে পারলাম না। হ্যাঁ, আমি যেটা বললাম যে নেটওয়ার্কে ওরকম কেটে গেলে একটু বলো, আমি রিপিট করে দেবো একবার। নেটওয়ার্কে 10 ডিজিটের ওরকম ফোন নাম্বার হয় না, যেটা থাকে সেটা আইপি অ্যাড্রেস। কীরকম দেখতে হয়? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। এরকম একটা নাম্বার হয় যেখানে 4টে পোর্শন থাকে। এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন। ঠিক আছে? প্রত্যেকটা পোর্শন কত বিটের হয় যে জানো বলো? 8 বিটের। কত? 8 বিট। 8 8। 8 বিট। প্রত্যেকটা পোর্শন 8 বিট করে হয়। ঠিক আছে? তার মানে 4 8 32, 4টে ভাগ, প্রত্যেকটা 8 বিট করে, মানে 32 বিট। 32 বিটের একটা আইপি অ্যাড্রেস হয়। এবার 8 বিট, তো আমার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে আমার 255, আর মিনিমাম ভ্যালু হতে পারে 0। এবার এর মধ্যে কিছু আমাদের ইউজ করা যায়, কিছু ইউজ করা যায় না, কিছু এই ক্লাসে পড়ে, কিছু ওই ক্লাসে পড়ে, এরকম ব্যাপার থাকে। সেগুলো নিয়ে আমি বলছি না কিছু। এরকম দেখতে হয় হচ্ছে একটা নেটওয়ার্কের নাম্বার কোনো একটা ডিভাইস। ধরে নাও এর নাম্বারটা হচ্ছে 192.168.10.1, এর নাম্বারটা হচ্ছে 192.168.10.2, আর এর আইপিটা হচ্ছে 192.168.10.3। তোমরা বলবে এই নাম্বারটা কি ফিক্সড? এই নাম্বারটা কে দিল? এখানে একটা প্রোটোকল আছে। প্রোটোকলটার নাম আমি ডিটেলসে যাচ্ছি না অবশ্যই, আমি উপর খালি নামগুলো বলছি। প্রোটোকলটার নাম হচ্ছে ডিএইচসিপি। ডিএইচসিপি চলে কোথায়? ডিএইচসিপির রাউটারটাতেই চলে। ওর কাছে যখনই কোনো ডিভাইস কানেক্ট হয়, ও সেই ডিভাইসটাকে তার ম্যাক অ্যাড্রেসের বেসিসে একটা করে আইপি দিয়ে দেয়। ঠিক আছে? এবার ও জানে ওর নাম্বার, তো বলবে আমি এর সাথে কমিউনিকেট করতে চাই, সেম নেটওয়ার্কে আছি, আমি এর সাথে কমিউনিকেট করতে চাই। এইরকমভাবে পুরো ব্যাপারটা হয়। ঠিক আছে? ইন্টারনেটেও এই সেম জিনিসটা হয়। ইন্টারনেটেও সেম জিনিসটা হয়, কিন্তু এই যে কার সাথে কমিউনিকেট করতে চাইছি, শুধু এইটা না বলে এক্সট্রা আরও অনেক কিছু বলি আমরা। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো ফেসবুক। আমি যদি ফেসবুকের সার্ভারের সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে
আমি ওই ব্যক্তির সাথে কমিউনিকেট করতে চাই। প্লাস আমাকে এটাও বলতে হবে যে কোন প্রোটোকলের থ্রুতে, এবার সেটা কি সেটা আসছি। তার আগে একটা কথা, তোমরা এখনই বলবে কি যে এই যেমন মিট, এখানে তো কোনো নাম্বার নেই ওরকম, যেরকম নাম্বার আমি এখানে লিখেছি। এখানে তো পাতি লেখা আছে meet.google.com, এখানে তো লেখা আছে excalidraw.com, বা আমি যদি ইউটিউবে যাই লেখা থাকে youtube.com। এই নাম্বারগুলো কোথায়? তুমি যখন কাউকে ফোন লাগাও তার নাম্বারটা সবসময় মুখস্থ রাখো না, তার নামটা মুখস্থ রাখো, দাদু, মা, দিদা, ঠিক আছে? এখানেও সেম কেস হয়, এখানেও একটা ওরকম টেবিল আছে। তা আমি যখন এখানে লিখছি meet.google.com, ওই টেবিলটাতে গিয়ে সার্চ হচ্ছে যে এই নামের যে এন্ট্রিটা আছে তার নাম্বারটা কত, সেই নাম্বারটাতে অটোমেটিক্যালি কল চলে যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য আমি ফোনের অ্যানালজিটা দিই আইপিটা বোঝানোর ক্ষেত্রে। এই জিনিসটাকে বলে ডিএনএস। এই যে নামটা মানে কোনো একটা আইপির করেসপন্ডিং একটা নাম, সেটাকে বলে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে? লিখে দিচ্ছি এখানে ডিএনএস। এই প্রোটোকলগুলো নিজেদেরই একটা বিশাল বিশাল চ্যাপ্টার, আমি অবশ্যই ওগুলোতে যাবো না, জাস্ট নামগুলো বলে রাখছি। কারণ আমার মনে হয় ব্যাক এন্ড প্রোগ্রামিং করতে গেলে এগুলোর একটা বেসিক ধারণা দরকার, খুব ডিপে না হলেও। আমার নিজেরও খুব ডিপে নেই, ওপর ওপর। আজ এটা মুছবো না, ডিএনএস গেল। হ্যাঁ, এবার হচ্ছে ইন্টারনেটে মানে কোনো একটা এই আমাদের যে ওয়েব, এই পুরো ইন্টারনেটে আমাকে যদি কোনো রিসোর্সকে অ্যাক্সেস করতে হয় বা কোনো ডিভাইসকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমি কীভাবে তাকে কল লাগাবো, ঠিক আছে? এখানে কল লাগানোর ব্যাপারটা সিম্পল ছিল, আমি অত ডিটেলসে বলিনি, ওপর খালি বললাম নাম্বারটা দেবো, কল লাগাবো। কিন্তু ভেবে দেখো, জাস্ট ওকে কল লাগালেই তো হবে না, ওকে তো বলতে হবে প্রিন্টারটাকে, এই মোবাইলটাকে, প্রিন্টারটাকে তো বলতে হবে যে আমি এই ডকুমেন্টটা প্রিন্ট করাতে চাই। যেই ডকুমেন্টটা প্রিন্ট করাতে চাই তাকে ওই ডকুমেন্টটা পাঠাতে হবে, তাকে বলতে হবে ওটা কালার প্রিন্ট নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট, কোন পেপারের সাইজে প্রিন্ট, মানে A4 নাকি A3, সেসবও বলতে হবে। তো এত ডেটা যাবে, জাস্ট কল লাগালেই হবে না, মাঝে কথাটাও বলতে হবে। এইটার জন্য একটা পুরো প্রোটোকল আছে, এই কথা বলার জন্য, ঠিক আছে? ইন্টারনেটে এই যে প্রোটোকলটা আমরা ইউজ করি এই কথা বলার জন্য, এটাকে বলে HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কেন হাইপার টেক্সট ট্রান্সফার? কারণ আমরা হাইপার টেক্সট ট্রান্সফার করি। এবার হাইপার টেক্সটটা কি বলছি, HTML-টাও একটা হাইপার টেক্সট। এই HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলেছিলাম তো, শুধু HTML নয়, আরও অনেক হাইপার টেক্সট আছে। ধরো একটা ছবি পাঠাবো, ঠিক আছে? একটা ঘর আছে, একটা গাছ আছে, একটা ছবি পাঠাবো। আমরা জানি ছবিগুলো মানে যে কোনো ছবি কম্পিউটারে স্টোর হয় ওই ম্যাট্রিক্স হিসাবে, ঠিক আছে? মানে এরকম প্রত্যেকটা পিক্সেলের কিছু ভ্যালু থাকে, এরকমভাবে স্টোর হয় কিছু, প্রত্যেকটা। এটাকে আমরা ম্যাট্রিক্সে ভেঙে নিই, তো এই পিক্সেলটার একটা ভ্যালু আছে, এই পিক্সেলটার ভ্যালু, এরকমভাবে স্টোর হয়। এই পুরো ডেটাটা মানে এই ম্যাট্রিক্সের পুরো ডেটাটা যখন সার্ভার থেকে আমার কাছে আসে, মানে ফর এক্সাম্পল এই যে ছবিগুলো যে দেখতে পাচ্ছি আমি এখানে, এই ছবিগুলো তো আমার কম্পিউটারে নাই, তোমার ছবি তোমার গুগল অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড, সেখান থেকে ফেচ হচ্ছে আমার মেশিনে, টেক্সট হিসেবে আসছে। ওই ম্যাট্রিক্সের যে ডেটাগুলো সেগুলো টেক্সট হিসেবে আসছে। ফর এক্সাম্পল ধরো একটা ম্যাট্রিক্স, ছোটো ম্যাট্রিক্স, এক্সাম্পল হিসেবে 10 আছে, 200 আছে, 0 আছে, 5 আছে, এটা একটা ছবি হতে পারে। এগুলো ওই গ্রে লেভেল ইমেজের জিনিস,
বোঝার দরকার নেই যদি না জেনে থাকো, জাস্ট এটুকু বুঝে নাও যে এই জিনিসটা দিয়ে আমরা একটা ছবিকে রিপ্রেজেন্ট, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে রিপ্রেজেন্ট করতে পারি। ওভার দ্য নেটওয়ার্ক আমি এটা কেমনভাবে পাঠাবো, 10.2.0.5 আমি বলে দেবো এইগুলো হচ্ছে আমার ভ্যালুগুলো। তো শুধু এইগুলো ভ্যালুগুলো বললে হবে না, কারণ ছবিটার ওরিয়েন্টেশনটা জানতে হবে। 4টে ভ্যালু আছে। এবার ছবিটা কি এরকম ছবি, নাকি এরকম ছবি, নাকি এরকম ছবি? তার জন্য আমাকে আরও কিছু পাঠাতে হবে, যে কত বাই কত ছবিটা সাইজটা আর বলতে হবে 2x2। তো এই ডেটাটাও পাঠাতে হবে, এইটাও পাঠাতে হবে, এইটাও পাঠাতে হবে, এইটাও পাঠাতে হবে, আবার বলতে হবে কত বাই কত। ঠিক আছে, তো দেখো সব কটা ডেটা এগুলোকে নাম্বার হিসেবে আমি লিখেছি তাই, কিন্তু টেক্সট হিসেবে যাচ্ছে। মানে নাম্বারও তো টেক্সট হতে পারে, মানে আমি যদি এখানে কোটেশন লাগিয়ে দিই তাহলে ওটা টেক্সট হয়ে যাবে, সেই হিসেবে ভাবো। তো যা কিছু যায় অ্যাজ এ টেক্সট যায়, মানে তোমার ছবির ওই ভ্যালুগুলো আমার কাছে অ্যাজ এ টেক্সট আসছে, সার্ভার বলে দিচ্ছে এই ভ্যালুগুলোকে ছবির পিক্সেল ভ্যালু হিসাবে কনসিডার করতে। আমার ব্রাউজার কি করছে, ওই ভ্যালুগুলোকে নিচ্ছে, ওকে এটাও বলে দিচ্ছে কত বাই কত ছবি, এটা এইটুকু ছবি কত বাই কত, ও ওইটাকে নিয়ে পিক্সেল ভ্যালুগুলোকে নিয়ে কনস্ট্রাক্ট করে আমাকে ছবিটাকে দেখাচ্ছে। এখানে লাল আছে, এখানে কালো আছে, এখানে সাদা আছে, এই করে করে আমাকে ছবিটাকে এঁকে দেখাচ্ছে। এই জন্য এটাকে বলে হাইপার টেক্সট ট্রান্সফার। তো এরকমভাবে যে কোনো কিছু পাঠানো যাবে, কারণ গান সেটাও তো আলটিমেটলি ওই বিটসে স্টোর থাকে। তো নাম্বারগুলোকে আমি যদি পাঠিয়ে দিই হয়ে যাবে এইচটিএমএল ফাইল, কোনো টেক্সট ফাইল, যা কিছু। এটা গেল যে কেন হাইপার টেক্সট ট্রান্সফার। এবার হচ্ছে কীভাবে আমি চাইবো সার্ভার থেকে, কেমনভাবে চাইবো। প্রোটোকলটার নাম বললাম কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যাকে চাইবো, যেমন চিঠিতে কাউকে অ্যাড্রেস করার একটা নিয়ম থাকে, একটা রুল থাকে, সেরকমই ইন্টারনেটেও কোনো সার্ভারকে অ্যাড্রেস করার একটা নিয়ম থাকে। সেই নিয়মটা হচ্ছে ফার্স্টে আমাদের লিখতে হয় প্রোটোকলের নামটা। দুটো কোলন দিতে হয়, দেন এরকম দুটো স্ল্যাশ দিতে হয়। প্রোটোকলের নাম, দুটো কোলন, দুটো স্ল্যাশ, ঠিক আছে। তারপরে দিতে হয় হচ্ছে ডিএনএস নেম। এবার ডিএনএসটা কি, ওই যে বলেছিলাম একটু আগে, এই যে প্রত্যেকটা ডিভাইসের ডোমেন নেম, প্রত্যেকটা ডিভাইসের করেসপন্ডিং একটা করে নাম্বার থাকে, কিন্তু আমাদের তো নাম্বার মনে রাখা অসুবিধা। তো ফেসবুকের যে নাম্বারটা সেটা আমি জানি না, কিন্তু ফেসবুকের নামটা মানে কন্ট্যাক্ট লিস্টের মধ্যে দাদুর নাম্বারটা তো মুখস্থ নেই, কিন্তু দাদু বলে সেভ করা আছে সেটা মুখস্থ হয়, সেইটা সেরকম। সেই নামটা এটা .com-এ আসে, .in-এ আসে, .org-তে আসে, .ai-তে আসে, অনেক কিছু আসে। তারপরেও স্ল্যাশ দিয়ে অনেক কিছু যায়, সেগুলোকে বলা হচ্ছে কোয়ারি প্যারামিটার। এগুলো কি, কোয়ারি প্যারামিটারটা কি এক্ষুনি বলবো না, এটা পরে বলবো, জাস্ট জেনে রাখো এরপরে আসে। ওটা বেসিক্যালি এরকম স্ল্যাশ দিয়েও আসতে পারে, কোয়ারি প্যারামিটার। ওটা বেসিক্যালি এরকম স্ল্যাশ দিয়েও আসতে পারে, আবার এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়েও আসতে পারে, ঠিক আছে। এখানে যদি দেখো ফার্স্টে গেছে হচ্ছে প্রোটোকল https: দুটো স্ল্যাশ, তারপর ডিএনএস নেম meet.google.com, তারপর স্ল্যাশ দিয়ে একটা প্যারামিটার গেছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আরেকটা প্যারামিটার গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্ল্যাশ দিয়ে যেটা যায় সেটা প্যারামিটার না, সেটা অ্যাড, মানে ওই 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 সার্ভারের মধ্যে ওই পার্টিকুলার জায়গার একটা অ্যাড্রেস। সেটা কি, এগুলো আমরা যখন আরও শুরু করবো এক্ষুনি তখন আরও ক্লিয়ার হবে ব্যাপারটা, ঠিক আছে। এইটা হচ্ছে নিয়ম পুরো ব্যাপারটা, যে এটা হচ্ছে পাতিয়াটা ইউআরএল এর স্ট্রাকচার। যে কোনো জায়গায় কাউকে অ্যাড্রেস করতে আমরা এই ইউআরএল, এই ফরম্যাটটাই ফলো করি। তোমরা কেউ যদি কখনো ধরো ওয়েব, এখন ইন্টারনেটে আছে যেহেতু, এই প্রোটোকলের জায়গাটায় HTTPS লেখা আসছে। তোমরা কেউ যদি কখনো ওই কী নাম ওইটা, ফাইল নামটা ভুলে যাচ্ছে, ঠিক আছে, অন্য কোনো প্রোটোকল লাইক ওয়েব সকেটের প্রোটোকলটা লেখা WS, তাহলে HTTPS এর জায়গায় লেখা হচ্ছে WS: দুটো কোলন এরকম দুটো স্ল্যাশ, ঠিক আছে।
এরকমভাবে হয় বেসিক্যালি জিনিসটা। এবার আমরা তাহলে এই দিকের প্রোগ্রামিংটা শিখেছি, এই দিকের ব্যাপারটা শিখেছি, এই দিকেরটা জানি না, এদিকেরটা ইউজ করব জাভা, এদিকেরটাতে ব্রাউজার চলতো, মানে ব্রাউজারই আমার ক্লায়েন্ট। দাদা এইচটিটিপি ছাড়াও আরো প্রোটোকলও হয়? এইচটিটিপি ছাড়া আরও প্রোটোকল হয়। এইচটিটিপিটা হচ্ছে ইন্টারনেটের প্রোটোকল, মানে ওভার দ্য ইন্টারনেট এই রিসোর্স লেনাদেনার ব্যাপারটা গভর্ন করে এইচটিটিপি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তোমার যদি অন্য অন্য প্রোটোকল, আমি ওটার নামটা ভুলে গেছি, আমার এখানে ফাইল ম্যানেজারটা দেখানোর কথা, 1 মিনিট। ওটা দিয়ে ফাইল ট্রান্সফার হয়, আমি নিজেও করি মাঝে মাঝে, এই নেটওয়ার্কে থাকে। ওটার নামটা হচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি। এফটিপি, হ্যাঁ। হ্যাঁ, ওর নাম শুনে থাকবে অনেকে, এরকম এফটিপি লেখে কোলন 2 স্ল্যাশ। যারা অনেক দিন কম্পিউটার ইউজ করছে বা একটুখানি অনেক কিছু মোটামুটি ঘেটে ঘুটে দেখেছে, তারা এফটিপিটার নাম হয়তো শুনেছে। মানে এফটিপি দিয়ে আমরা ফোনের সাথে কম্পিউটারে বা দুটো কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারি ওয়্যারলেস উপায়ে, উইদাউট ইন্টারনেট। তো এই সেম ইউআরএল স্ট্রাকচারটাই ফলো হয়, এফটিপি কোলন 2 স্ল্যাশ দিয়ে অ্যাড্রেসটা। ঠিক আছে, ওই জন্য ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড রিসোর্স লোকেটার। মানে যাই প্রোটোকল হোক, যে ডিভাইসকেই আমি অ্যাড্রেস করতে চাই না কেন, যা রিসোর্সই চাই না কেন, একইভাবে অ্যাড্রেস করবো। মানে কোনো আলাদা প্রোটোকল মানে আলাদাভাবে অ্যাড্রেস করবো, আলাদাভাবে লিখবো, সেরকম কিছু, একইভাবে লিখবো। ঠিক আছে, যেটা বলছিলাম, আমরা এই দিকটা শিখেছি, এই দিকটা শিখি। ও, এখানে বলছি যখন আরেকটা ছোটো জিনিস একটু বলে নিই। এখানে তোমরা বলবে আমি বললাম এইচটিটিপি, কিন্তু এখানে লেখা আছে এইচটিটিপিএস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেন এইচটিটিপিএস? এস ফর সিকিউর, সিকিউর জন্য। হ্যাঁ, এস ফর সিকিউর, মানে শুধু এইচটিটিপি হচ্ছে উইদাউট এনি এনক্রিপশন। মানে আমাদের ওয়েবটা তো খুব একটা সিকিউর জায়গা নয়। মানে তুমি যদি কোনো ব্যাংকের ট্রানজাকশান করো, সেখানে তোমার ব্যাংকের পিন দিচ্ছ ধরো, বা টাকা ট্রান্সফার করার জন্য অ্যাকাউন্ট নাম্বার এসব দিচ্ছ, খুব খুব সিকিওর কিছু। তো সেটা যদি কোনো উইদাউট এনি এনক্রিপশন ডেটাটা প্লেন টেক্সট ট্রাভেল করতে থাকে, যেরকম আমি এখানে বললাম যে ছবিটা যদি আছে, তো ছবিটা যে ভ্যালুটা ডাইরেক্ট সেটাই ট্রান্সফার হচ্ছে। নর্মাল কোনো ছবি হলে অসুবিধা নেই, কিন্তু খুব কনফিডেন্সিয়াল কোনো ছবি হলে তো প্রবলেম আছে। দেশের কোনো পাকিস্তানের কোনো টেররিস্টের ছবি, প্রবলেম আছে, কারণ যে কেউ তাহলে দেখে নিতে পারবে হ্যাক করে। হ্যাকিংটা আবার সম্পূর্ণ আলাদা জায়গা, কেমন করে ওটাকে ট্যাপ করবো বা কী, সেগুলো অনেক ব্রড জায়গা, সেটাতে যাচ্ছি না। তো সেই জন্য এইচটিটিপিএস ইউজ করা হয়। তো ডাইরেক্ট এই নাম্বারগুলো না পাঠিয়ে এনক্রিপশানের যে আমাদের যে ম্যাথামেটিক্স, দ্য বিউটি অফ ম্যাথামেটিক্স, এই নাম্বারগুলোকে আমরা টুইক করে দিই, চেঞ্জ করে দিই, কিছু এনক্রিপশান অ্যালগোরিদম লাগিয়ে, আরএসএ থাকে সেখানে 256 থাকে, এসব অ্যালগোরিদম লাগে জাস্ট এনক্রিপশান এক্সট্রা সিকিউরিটির জন্য এইচটিটিপিএস। যে পাঠায় সে এনক্রিপ্ট করে, যে নেয় সে ডিক্রিপ্ট করে। এবার আমি যেটা বলছিলাম সেখানে ফাইনাল ফিগার্স। তো আমরা এই ক্লায়েন্ট সাইডেরটা শিখেছি, টুকটাক জানি, মোরাললেস আমরা শিখেছি, একটা পেজ বানাতে জানি। যেটা জানি না সেটা হচ্ছে আমরা একটা সার্ভার, এটা জানি না। তো ক্লায়েন্ট সাইডে আমাদের চালাচ্ছিল কে পুরো ব্যাপারটা? ব্রাউজার। তাহলে আমাকে যদি কিছু করতে হয়, তাহলে আমাকে ব্রাউজারের মন জুগিয়ে করতে হবে, মানে ব্রাউজার বোঝে এমন কিছু করতে হবে। সেই জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা কনস্ট্রেন্ট ছিল। যদি নেটিভলি আমাকে ব্রাউজারকে বোঝাতে হয় কোনো মিডল স্টেপ ছাড়া, তাহলে আমাকে জাভাস্ক্রিপ্টই লিখতে হবে, আর সিএসএস এইচটিএমএল ইউজ করতে হবে, তাছাড়া উপায় নাই। সার্ভারটা একটু অন্যরকম। আটকে গেল কথা, নেটিভলি ওটার পর থেকে আটকে গেল। আচ্ছা, আমি বললাম যে যদি নেটিভলি আমাকে ব্রাউজারকে বোঝাতে হয়, তাহলে আমাকে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল আর সিএসএসই ইউজ করতে হবে, অন্য কোনো উপায় নাই। সার্ভার সাইডে ব্যাপারটা অন্যরকম। সার্ভার সাইডে আমার কাছে ফ্লেক্সিবিলিটি আছে, কারণ সার্ভার সাইডে ওরকম কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশান চলছে না, কোনো ব্রাউজার চলছে না, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। তো ওটা অনেকে বানিয়েছে অনেক রকম, জাভার ওপর আছে, মাইক্রোসফটের আছে ASP.NET, আচ্ছা জাভাস্ক্রিপ্টের আছে নোড.js,
কেউ যদি মনে করে আচ্ছা আমি ক্লায়েন্ট সাইড শেখার সময় জাভাস্ক্রিপ্ট শিখলাম, তো সেটাকেই ব্যাক এন্ডে লাগানো যাবে না? হ্যাঁ লাগানো যাবে, নোড.জেএস। আর কি হয়, আচ্ছা রুবি হয়, রুবি বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, রুবি। আর হয় অনেক কিছু হয়, গাদা গাদা রিয়াক্টটাও কি এর মধ্যে পড়ছে? রিয়াক্টটা হ্যাঁ হ্যাঁ রিয়াক্টটাও কি এর মধ্যে না, পড়ছে? রিয়াক্ট ক্লায়েন্ট সাইড, মানে ক্লায়েন্ট সাইড ফ্রেমওয়ার্ক, রিয়াক্ট ব্যাকএন্ড না। ঠিক আছে, রিয়াক্ট বেসিক্যালি ওই এই যে যদি ধরো ইউটিউব যাই, রিলোড হলো তো সার্ভার সাইডের নামগুলো আরেকবার বলবে। বলছি, পেজটা রিলোড হলো, ইউটিউব খুললাম তো পেজটা রিলোড হলো, যেটা স্বাভাবিক, কোনো পেজ খোলার সময়তে পেজটা রিলোড হয়। কিন্তু দেখো যদি আমি হিস্ট্রিতে যাই, ভালো করে খেয়াল করবে এই জায়গাটা যেখানটা রিলোড হলে ঘোরে, সেই জায়গাটা খেয়াল করবে। আমি যদি, তোমরা দেখেও যাও নিশ্চয়ই, আমার দেখানোর কিছু নেই, তা আমি যদি হিস্ট্রিতে যাই, এইখানে একটা নিজস্ব রিলোড ঘুরছে, মানে ওর ইউটিউবের রিলোড হলো একটা, ব্রাউজারটা কিন্তু রিলোড হলো না। ঠিক আছে, মানে পেজ রিলোড হচ্ছে না, অ্যাপটা রিলোড হচ্ছে। এই জিনিসগুলো রিয়্যাক্ট দিয়ে বানানোটা খুব সোজা, রিয়্যাক্ট ছাড়াও বানানো যায়। আবার বলছি রিয়্যাক্ট ছাড়াও বানানো যায়, কিন্তু রিয়্যাক্ট দিয়ে বানানোটা সোজা। তো ওটা ব্যাক এন্ডের কিছু না, ওটা ফ্রন্ট এন্ডের জিনিস। জাভাস্ক্রিপ্টটা কম লিখতে হয়, মানে কম লিখতে হয় না, পুরোটাই জাভাস্ক্রিপ্টে লিখতে হয়, খাটতে কম হয়। ব্যাক এন্ড টেকনোলজি কী কী বললাম, এখানে আমাদের কাছে কী কী আছে, জাভার আছে, যেটা আমরা করব সেটা হচ্ছে সার্ভলেট জেএসপি। আর একটা আছে স্প্রিং, এটা ইউজ হয় না এখন আর মার্কেটে, মিথ্যা কথা বলবো না আমি, এটা ইউজ হয়। তো আমরা এটা করবো না এখন, তার কারণ হচ্ছে এটার শুরুতে এটা শেখা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার ফাউন্ডেশন এইটা, স্প্রিংয়ের ফাউন্ডেশন এই সার্ভলেট জেএসপি। এমন কোনো কথা নেই যে সার্ভলেট জেএসপি শিখলে মানে তুমি অবসলিট হয়ে গেলে মার্কেটে, আর তোমার কোনো দাম নেই। ও আরামসে স্প্রিং শিখতে পারবে, আরও ভালোভাবে শিখতে পারবে। মাইক্রোসফটের কী আছে, মাইক্রোসফটের আছে আমাদের .NET, বিশাল বড় ফ্রেমওয়ার্ক, একটা হিউজ ফ্রেমওয়ার্ক। আর একটা খুব বহুল প্রচলিত রুবি অন রেলস। এগুলোই মোটামুটি আমার মাথায় এলো এখন। ও আর একটা নোড.জেএস, এখানে অবশ্যই জাভা ইউজ হয়, এখানে .NET-এর ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয়। .NET-এর কী কী ল্যাঙ্গুয়েজ আছে, .NET-এর C# আছে, F# আছে, আর কি আছে, C++ ইউজ করা যায়। রুবি অন রেলসে রুবি, আর নোড.জেএসে জাভাস্ক্রিপ্ট। এতগুলো অপশানস আছে, আর আরও আছে ইভেন, যেগুলো অনেক পপুলার সেগুলো বললাম। আমরা এটা করব, আমরা জাভাই লিখব। এবার তোমাদের মনে হতে পারে আমি একটু বেশি বকছি আজকে, আমি বেশি বকছি কারণ এইটার আর্কিটেকচারটাকে বোঝা উচিত, তারপরে প্রোগ্রামিংয়ে, কারণ না হলে জিনিসটা ঠিক আমার মনে হয় বোঝাটা সমস্যা হলো। তো এই ব্যাপারটা গেল, এতদূর কারোর কোনো কোশ্চেন আছে? JS কারোর কোনো কোশ্চেন নেই তো? এইটুকু ঠিক আছে, তাহলে আমি এগোচ্ছি। এইটাতে ফোকাস করা যাক এবার, সার্ভলেট জেএসপি।
কীরমভাবে কাজ হয়, কাজটা এরমভাবে হয়, ক্লায়েন্টের থেকে যখন রিকোয়েস্ট আসে একটা প্রোগ্রামের কাছে আসে, ঠিক আছে, আর পেছনে আমার লেখা কিছু জাভা কোড থাকে, এগুলো সব জাভা কোড, ঠিক আছে। এই যে প্রোগ্রামটা রিকোয়েস্টের রেসপেক্টে ও ঠিক করে কোন জাভা প্রোগ্রামটা এটাকে হ্যান্ডেল করবে, কোন জাভা সিচুয়েশন কীরকম হতে পারে, লগ ইনের জন্য ধরো এ কাজ করবে, তো ও এই প্রোগ্রামটা কী করবে, একে পাঠিয়ে দেবে, ও রেসপন্স আবার এই প্রোগ্রামটাকে দেবে, এই প্রোগ্রামটা আবার ক্লায়েন্টকে পাঠাবে, ঠিক আছে। দাদা, হ্যাঁ, ক্লায়েন্ট রিকোয়েস্টটা কাকে পাঠাচ্ছে? একটা প্রোগ্রাম, সার্ভারকে? একটা প্রোগ্রামকে। আমি এখন ওসব টার্মিনোলজি ইউজ করি না, আমি এখন মানে আমরা পাঠাচ্ছি তো ওয়েব ব্রাউজারকেই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্টটা ক্লায়েন্ট কাকে পাঠাচ্ছে, ওয়েব ব্রাউজারকে? ক্লায়েন্টটাই তো ওয়েব ব্রাউজার, ক্লায়েন্ট আবার মানে ব্রাউজার, ও রিকোয়েস্টটা কাকে পাঠাচ্ছে? একটা প্রোগ্রামকে, সেটা কি বলিনি এখন আমি। ওয়েব ব্রাউজার রিকোয়েস্টটা কাকে পাঠাচ্ছে? একটা প্রোগ্রামকে, সেটা কি বলিনি এখন। আচ্ছা, একটা প্রোগ্রামকে, সেটা ওভার দ্য ইন্টারনেট কোথাও একটা চলছে, ঠিক আছে। ধরো এরকমভাবে আছে, তো প্রোগ্রামটা ধরো ল্যাপটপে চলছে, তো তোমার ফোন থেকে ওই ল্যাপটপে প্রোগ্রামটার কাছে রিকোয়েস্টটা যাচ্ছে, প্রোগ্রামটা কি বলিনি এখন আমি, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার শোনা গেছে নাকি, না কেটে গেছে কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, তো কি বললাম, এই 3টে জাভা প্রোগ্রাম আমি লিখে রেখেছি, 3টে জাভা কোড আমি লিখে রেখেছি। এই প্রোগ্রামটার কাজ হচ্ছে কোন রিকোয়েস্টের বেসিসে কোন জাভা প্রোগ্রামটাকে কল করব সেটা দেখা। ধরো লগ ইনটাকে হ্যান্ডেল করছে এই প্রোগ্রামটা, তাহলে ওই প্রোগ্রাম মানে এই যে সামনে যে প্রোগ্রামটা, ও কী করবে, রিকোয়েস্টটা এই জাভা কোডটাকে দেবে, ও রেসপন্সটা রেডি করে আবার এই প্রোগ্রামটাকে দেবে, এই প্রোগ্রামটা ক্লায়েন্টকে পাঠাবে। ধরো এবার আমার ফিডের যা পোস্ট আছে আমি সেগুলোকে দেখতে চাই, তো সেই প্রোগ্রাম সেটা কে হ্যান্ডেল করবে, কোন জাভা কোডটা হ্যান্ডেল করবে, ধরো এই জাভা কোডটা হ্যান্ডেল করবে। এই প্রোগ্রামটা যে সামনে বসে আছে সে একে পাঠাবে, ও আবার রেসপন্সটা এই প্রোগ্রামটাকে দেবে, ও আবার ক্লায়েন্টকে পাঠাবে। এবার এই প্রোগ্রামটা করে অনেকক্ষণ ধরে বলছি আমি, এই প্রোগ্রামটা কি, এই প্রোগ্রামটার একটা নাম আছে, এই প্রোগ্রামটার নাম হচ্ছে অ্যাপাচে টমক্যাট, ঠিক আছে। হয়তো নাম শুনেছো, হয়তো শোনোনি, ডাজন্ট ম্যাটার, এর নাম হচ্ছে অ্যাপাচে টমক্যাট। এই রে, এটা সরছে না তো, আচ্ছা এর নাম হচ্ছে অ্যাপাচে টমক্যাট। এটা কি, এটা একটা ওয়েব সার্ভার, এটা একটা ওয়েব সার্ভার, মানে মাথাতে আগেই রেখে দাও, আমাকে নিজেকে কোনো সার্ভার বানাতে হবে না, মানে এই প্রোগ্রামটা আমাকে করতে হবে না, মানে এরকম কোনো কোড আমাকে লিখতে হবে না, যে কি করবে, যে ওই ইউজারের কি বলে ক্লায়েন্টের থেকে রিকোয়েস্ট ধরে দেখবে ওর কী চাই, তারপর সেটাকে পাঠাবে, ওইটা অলরেডি লেখা আছে, ওটা লেখা আছে, অ্যাপাচে বালারা লিখে রেখেছে। আর এরকম, হ্যাঁ হ্যাঁ কিছু বললে, আটকে গেল আবার, কোথায় কি শুনতে পেলে না? আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে এই প্রোগ্রামটা আমাকে লিখতে হবে না, যে কোনো ক্লায়েন্ট আমাকে কিছু রিকোয়েস্ট করলো, সেটাকে আমি খুঁজলাম আছে কি না, তারপর সেটাকে আমি পাঠালাম, যদি না থাকে আমি কিছু একটা বললাম যে নেই, এটা আমাকে লিখতে হবে না, এটা লেখা আছে। তাহলে তুমি বলবে আমাদের পুরো ব্যাপারটাই তো এটা নিয়েছিল, এতক্ষণ ধরে আমি যা বললাম সব তো ওই নিয়েই ছিল, তাহলে আর বাকি কী রইল, বাকি আছে অনেক কিছু, শুধু ওইটুকু নয়।
ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাপাচে টমক্যাট কী করে পাওয়া যাবে একে? এই টমক্যাটটা কি বললে আরেকবার বলবে? একটা ওয়েব সার্ভার। এই যে একদম অ্যাপাচে টমক্যাট লিখবে, একদম ফার্স্ট যে লিঙ্কটা ওটায় যদি যাও এরকম একটা সাইট খোলে, খুব একটা ভালো দেখতে না সাইটটা আমি জানি, কালো খুলছে, সাদা খুলবে এরকম। যদি ডাউনলোডসে যাও আমি সাজেস্ট করবো টমক্যাট 9 আর টমক্যাট 10ও করতে পারো, 11 করবে না, বিটা ভার্সন যেহেতু ওটা, 10 বা 9। তবে কিপ ইন মাইন্ড যে যদি 10 ইউজ করো তাহলে যে প্যাকেজগুলো থাকবে সেই প্যাকেজগুলোর নাম জাকার্তা দিয়ে হবে, এখানে সব লেখা আছে ক্লিয়ারলি। আমি পড়েছি, আমি লিটারেলি পড়েছি, আমি যখন শিখেছিলাম আমি ডকুমেন্টেশন দেখে শিখেছিলাম, মানে ভালোভাবে শিখেছিলাম এরকম। আর টমক্যাট 9 অবধি প্যাকেজটার নাম ছিল হচ্ছে জাভা এক্স। আর কিছু চেঞ্জেস নেই, আর কিছু পারফরমেন্সের চেঞ্জেস আছে যেগুলো অতটাও ডিপেন্ড করে না, কিন্তু যদি আমার মতো সেম রাখতে হয় তাহলে আমি সাজেস্ট করবো টমক্যাট 9 ডাউনলোড করতে। টমক্যাট 9 এই লিঙ্কটায় ক্লিক করবে, নিচে এসে জিপ ফাইল ডাউনলোড করা, ঠিক আছে? একদম শুরুতেই আছে কোর জিপ। তোমাদের কাছে যেটা ডাউনলোড হবে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, জিপ ফাইলটাকে তোমরা যদি আনজিপ করো, এই জিনিসটা রার লাগবে তো। হ্যাঁ হ্যাঁ রার লাগবে না আনজিপ করতে? আনজিপ করলে লাল আসছে? বললাম রার ফাইলটা রাখো না। না রার ফাইল না, জিপ ফাইল। জিপ আছে তো, রার কোথায়? আচ্ছা, ওটাকে আনজিপ করলে এই ফোল্ডারটা খুলবে, ঠিক আছে? এই অ্যাপাচে টমক্যাট 9.0.88। এখন বোধহয় নতুন ভার্সন এই 9.0.91, এইটা আমার কিছুদিন আগে করা ছিল তো, এইটা যায় আসে না, ওগুলো পরের দিকে মেজর ভার্সনটাই যায় আসে। তা তোমাদের কাজ হচ্ছে এটাকে বেসিক্যালি কিছু করতে হবে না, মানে তোমরা যদি ম্যানুয়ালি না করতে চাও কিছু করতে হবে না। আমি ম্যানুয়ালিটাই যাচ্ছি না, ঠিক আছে? কারণ জিনিসটা একটু 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 হেভি, মানে অনেক কিছু করতে হয়, তা আমি শুরুতেই চাইছি না ব্যাপারটাকে কমপ্লিকেটেড বানাতে। জাস্ট আনজিপ করেছো রেখে দাও, যেখানে আনজিপ করেছো রেখে দাও, যেন মনে থাকে কোথায় আনজিপ করেছো, ব্যাস এইটুকুই এনাফ। এবার তোমাদের যেটা দরকার এক্লিপস। আমি কি লিঙ্কটা পাঠিয়ে দিলে ভালো হয়? আমি না এই চ্যাটে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে কেউ নিয়ে গ্রুপে দিয়ে দিতে পারো। এক্লিপস আছে দাদা? ওইটাই হবে না, ওটা কোর যাওয়ার জন্য। ও এটার জন্য আলাদা এক্লিপস? হ্যাঁ, এটা ইনস্টল করার কিছু নেই, এটা জাস্ট ডাউনলোড করলেই চলে। আচ্ছা, আমি লিঙ্কটা চ্যাটে পাঠিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখতে পারবে? আমার এখন তো হোয়াটসঅ্যাপ খোলা নেই, আমি এখন চ্যাটে দিয়ে দিচ্ছি, তোমরা কেউ যদি আচ্ছা। খুলে থাকো তো তোমরা ফরওয়ার্ড করে দেবে, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। এইটা একটা লাগবে, আর একটা যেটা লাগবে সেটা লিখবে তোমরা, আমি যেটা লিখছি সেটাই লিখবে, আমি লিঙ্কটাও পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। Eclipse for Java EE Java EE Java Enterprise Edition, এই লিঙ্কটা। Eclipse IDE for Enterprise Java and Web Developers, পার্টিকুলারলি এই ভার্সনটা। এবার ওইটা যেই এক্লিপসটা তোমাদের আছে সেইটাতেও এই পার্টিকুলার জিনিসটা করা যায়, আবারও বলছি করা যায় না এমন না, কিন্তু ইস্যু হয় অনেকের। আমি আগে ট্রাই করেছি অনেককে বলার, করতে অসুবিধা হয়, এরর আসে, তার থেকে আমি সাজেস্ট করব এই জিনিসটা করে নিতে, অত ঝামেলায় না। যদি নিজেরা করতে পারো, মানে ইফ ইউ নো হোয়াট ইউ আর ডুইং, তাহলে করতে পারো অবশ্যই, আমি এনকারেজ করবো করতে। কিন্তু যদি তোমাদের মনে হয় আমি অত ঝামেলায় যাবো না, আমি অত অত টেকনিক্যালিটিতে যেতে চাই না, ছেড়ে দাও। এই লিঙ্কটায় আসবে, যদি উইন্ডোজ হয়ে থাকে এইটাই ক্লিক করবে, ম্যাক হয়ে থাকলে এই দুটোই ক্লিক করবে, যদি আর্মের প্রসেসর হয় এটা, যদি ইন্টেলের প্রসেসর হয় এটা, আর লিনাক্স হয়ে থাকলে যাই হোক, ক্লিয়ার একদম। এটাই ক্লিক করলে ওই আবার একটা জিপ ফাইল হয়তো ডাউনলোড হবে, আমার মনে নেই। যদি জিপ ফাইল হয় তাহলে আনজিপ করে নেবে, এই ফোল্ডারটা খুলবে, আসবে আনজিপ করা, ঠিক আছে?
এটার মধ্যে জাস্ট এরকম এক্লিপস বলে, আর যদি এটা আমার লিনাক্স বলে, যদি উইন্ডোজ হয় তাহলে eclipse.exe একটা .exe ফাইল থাকে। আমার যেরকম শুধু এক্লিপস লেখা আছে, তোমাদের আসবে উইন্ডোজ হলে eclipse.exe, ডবল ক্লিক করবে চলবে, কিচ্ছু ইনস্টলও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, সিস্টেমে যদি জাভা নাও থাকে, মানে জাভাও থাকতে হবে না সিস্টেমে, তাও চলবে। ব্যাস এই দুটো জিনিস লাগবে, আর কিছু না। অ্যাকচুয়ালি এক্লিপস দিয়ে জাভা করতে গেলে জাভা সিস্টেমে ইনস্টল করতে লাগে না, কারণ এক্লিপস নিজের জাভা নিজের সাথে করে নিয়ে আসে, রান টাইমটাও সাথেই থাকে। আচ্ছা, আমি যদি এবার এই এক্লিপসটা ওপেন করি, ডবল ক্লিক করো, তোমরা ওই উইন্ডোজে ডবল ক্লিক করবে, .exe ফাইলটা ওপেন হয়ে যাবে। আর পুরোনো এক্লিপস আনইনস্টল করার কোনো দরকার নেই, যা আছে যেমন আছে থাক, এটা এর মতো চলবে। আচ্ছা, আমি রেকর্ডিংটা এবার বন্ধ করছি, ঠিক আছে, নাহলে আমার সিস্টেম আবার বন্ধ হয়ে যাবে।